রেডিও মিলনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী আহ্বান। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী আহ্বান। বহুদিন হল দেশে ঘরবাড়ি বলে কিছু নেই। সেই কবে পৈতৃক বাড়ি ভেঙে চুরে গেছে, এখন সেখানে গাছ গজিয়ে উঠেছে। তবু একবার কোনো এক কারণে ছুটিতে দেশে গিয়েছিলাম। চক্রবর্তী খুড়ো তো আমায় দেখে বেজায় খুশি। তিনি ছিলেন আমার জ্ঞাতি, সম্পর্কে খুড়ো, আবার বাবার পুরনো বন্ধুও বটে। প্রণাম করতেই বললেন, থাক থাক বাবা, থাক থাক থাক। তাই একদিন পরে গায়ের কথা মনে পড়ল? আগে মনে তো পড়ে, কিন্তু বাড়ি ঘর করবে নে? কি করে করি বলুন তো, ওই তো কটাকা মাইনে পাই। সে কি হে, গাঁয়ের ছেলে গাঁয়ে বাস করবে, সেখানে আবার টাকার অঙ্ক আসে কেন? আমি তোমায় ঘর বাঁশ দিচ্ছি, চালা ঘর তুলে ফেলো। হ্যাঁ, মাঝে মধ্যে এসে থাকবে, তোমায় দেখে প্রাণটা একটু জুড়োবে। তাহলে তো খুবই ভালো হয়। দাঁড়াও দাঁড়াও, তোমার জলযোগের একটু ব্যবস্থা করি। না না খুড়োমশাই, আপনি ব্যস্ত হবেন না, আমি একটু বাজারে যাব, কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করার আছে। চক্রবর্তী খুড়োর কাছ থেকে বিদায় নিলাম। সত্যি কথা বলতে গ্রামে এসে ভালোই লাগছে। পুরনো ধূসর হয়ে যাওয়া স্মৃতি মানসপটে ভেসে উঠছে বারবার। আমবাগান পেরিয়ে বাজারের দিকে যাচ্ছি, এমন সময় দেখি লাঠি ঠুকতে ঠুকতে এক বুড়ি ধীর পায়ে এগিয়ে আসছে। বুড়িকে দেখে বেশ মায়া হলো। জিজ্ঞেস করলাম, কি গো, কোথায় যাচ্ছ? এই একটু বাজারে। তা তুমি কে বাবা? ঠিক চিনলাম নে তো। আমি নরেশ বাড়ুজ্যের ছেলে। ও, তা হবে হয়তো। আগে তো এ পাড়া ও পাড়া যাতায়াত করতুম নে, ইদানিং তেনার চলে যাওয়াতে বাইর হচ্ছি। নিজের বলতে তো কেউ নেই বাবা, আছে একমাত্র নাতনি। ওকে রেখেই তো মেয়েটা আমার চলে গেল। তা সে বেচারি আর কি করবে, নাত জামাই যে আমাকে পছন্দ করে নে। একটানা বলে বুড়ি থামল। বড় মায়া হচ্ছিল। বুড়ির হাতে কিছু পয়সা গুঁজে দিয়ে বাজারের পথে হাঁটা দিলাম। পরদিন সকালে একটা পরিচিত কণ্ঠের স্বরে ঘুম ভাঙল। কই গো বাবা, কই গো তুমি? বিছানা ছেড়ে উঠোনে এসে দেখি এ তো গতকালের দেখা সেই বুড়ি। কি গো, কি খবর? কাল পয়সা কটা পেয়ে ভাবলুম যাই দিনই বাউন পাড়ার দিকে। কে পয়সা দিলে চিনতেও পারলেম নে, বিকালবেলা চোখে ঠাওর পাইনে। এই সময় চক্রবর্তী খুড়ো আসছিলেন। বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনে বসে আপন মনে প্রলাপ বকে উঠে গেল। যাওয়ার সময় তাকে আরও পয়সা দিলাম। পরদিন কলকাতা চলে গেলাম। চক্রবর্তী খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়। বলে এলাম ছোটখাটো দেখে একটা খড়ের ঘর তুলে রাখতে। কয়েক মাস পরে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। ততদিনে সেই বৃদ্ধার কথা একেবারে ভুলেই গিয়েছিলাম, কিন্তু সে আমাকে ভোলেনি। পরদিন সকালেই দেখি দাওয়ায় এসে বসে আছে। কি গো, ভালো আছো? আমার কি মরণ আছে রে বাবা? এই বলে ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রাখল। ও আবার কিসের আম গো? গোপাল আমার, তোমার জন্য নিয়ে এলাম গাছের আম, খুব মিষ্টি, কে দেখো এখন। বৃদ্ধার মুখে এই গোপাল নামটা বড় ভালো লাগলো আমার। তা তুমি খাও কোথায়?
ও খুড়োমশাইয়ের বাড়িতে। যত্ন করেন তো ওনারা? দুধ পাচ্ছ ভালো? হ্যাঁ হ্যাঁ, খুঁটি গোয়ালিনী দুধ দেয় তো, মন্দ না। ও বাবা, ও দুধ অর্ধেক জল, কি কাণ্ড দেখো দেখিনি। পরদিন কাক ভোরে বুড়ি এক ঘটি দুধ নিয়ে হাজির। এ কি গো, এত সকালে দুধ কোথায় পেলে? ওই হাজরা ন্যাটার বউ গো, আমায় মা বলে ডাকে, ওই দিলে। ও আচ্ছা, তোমার এসব করার কি দরকার বলো তো? এসব ভালো না, এরকম আর কখনো করো না। কত পয়সা দাম দিতে হবে বলো? কতটা দুধ? আমার গলার সুর একটু হয়তো রুক্ষ হয়ে উঠেছিল। বুড়ি যেন একটু ঘাবড়ে গেল। কেন বাবা, পয়সা কেন? তোমায় যে বললুম আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব মানুষ। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু মনে হলো সে যেন একটু দমে গেছে। একটু কষ্টও হলো। পয়সা দেওয়াটা হয়তো ঠিক হলো না। তবে বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখল না। প্রতিদিন সকাল হতে না হতেই সে চলে আসতো আমার কাছে। নিজের জীবনের নানা সুখ দুঃখের কথা আমাকে বলতো। গোপাল, এই নেও দুটো কচি শসার জালি, আমার গাছের, নুন দিয়ে একটু খাও আমার সামনে দেখি। আরে খাচ্ছি খাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, তোমার চলে কিসে বলো তো? নাত জামাইয়ের দেওয়ার কথা, তা সেসব দিন দেয়নি। ওই যারে মেয়ে বলি, ও লোকের ধান বানে তাই চাল পায়, আমারে দুটো না দিয়ে খায়নি। একা থাকো? তা একদিন আমার ঘর কানা না হয় দেখতে গেলে, বাউনের ছেলে, মোদের এঁটো কাটা মাদুরে কি বসবে? তাই তোমার জন্য খেজুরের পাতার একটা নতুন চাটাই বুনে রেখেছি, যখন আসবে সেখানেতেই বসবে। সেবার আর বুড়ির বাড়িতে আমার যাওয়া হলো না। যে কদিন গ্রামে ছিলাম, বুড়ি রোজ সকালে একবার করে আসতো। অবশ্য সঙ্গে করে কিছু আনতে ভুলতো না, কিন্তু তার পরিবর্তে কখনো এক পয়সাও চাইতো না। আমি বরং দু চার আনা দিতাম। একদিন একখানা কাপড় দিলাম। তারপর গরমের ছুটি ফুরিয়ে যেতে কলকাতা ফিরে এলাম। বেশ কয়েকদিন কেটে গেছে। কয়েকজন বন্ধুর জোরাজুরিতে তাদের নিয়ে গ্রামে এলাম। পরদিন ভোর হতে না হতেই পরিচিত কণ্ঠস্বরে ঘুম ভেঙে গেল। গোপাল, ও আমার গোপাল, কই গা? বিছানা ছেড়ে উঠোনের দিকে গেলাম। বন্ধুরাও সঙ্গে এলো। হঠাৎ আমার ভীষণ লজ্জা হতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধবদের সামনে আজ না এলেই পারত। ও গোপাল, ঘরে আছিস নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে? এই এলাম, ভাবলাম যাই গিয়ে গোপালের দেখে আসি একবার। এক বন্ধু জিজ্ঞেস করলো, ইনি আবার কে হে? ইনি মানে ওই এমনি গায়ের লোক। তোমার ডাক নাম কি গোপাল? হ্যাঁ, না মানে আর কি। কাল রাত্রিরে কি গরম পড়লো, ঘুমোতে পারলি কাল? আমি তো চোখ বুঝিনি সারা রাত। বেশ করেছো। ও গোপাল বলছে কাকে? মানে আমাকেই বলছে। মাথাটা একটু আছে, বুঝেছো তো? ও শোনো, আজ তুমি যাও, আমি বড্ড ব্যস্ত আছি, বুঝলে? কলকাতার বন্ধুরা সব এসেছেন। আজ কি এনেছি বলো দেখি গোপাল? এই দেখো। এতক্ষণ টের পাইনি। বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুঁটুলি লুকিয়ে রেখেছে। সেটা এখন সামনে এনে খুলতে খুলতে বলল, হাজরা নেটার বউ, ওই যে মেয়েটা আমায় মা বলে, সে দুটি চিড়ে কুটল, বলল তোমার জন্য দুটি নিয়ে যেতে। এখন আমার মনটা বড্ড খুশি হলো জানো।
তা সেও আসছে, সেও তোমারে দেখতে চায়। বড্ড দুঃখী কাঙাল মেয়েটা। সর্বনাশ! একা রামে রক্ষে নেই, তার উপর আবার আরেকজন। বুড়ির কথা শেষ হতেই দেখি একজন আধফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলা দিয়ে এদিকেই আসছে। ওফ, আরে বাবা, তুমি এখন যাও তো, দেখছো না ব্যস্ত আছি। চিড়ে কটা নেবার একটা কিছু দাও বাবা। ও সব নিয়ে যাও, এখন পরে হবে, যাও এখন। ইতিমধ্যে চক্কর্তি খুঁড়ো এসে পড়েছিলেন দাওয়ায়। কি বলছে জমিরের বউ? কি আছে ওতে? কিছু না, মানে বিক্রি করতে এসেছে আর কি। মিথ্যে বলাটা উচিত হয়নি। ভগবানও জানে বুড়ি চিঁড়ের বদলে পয়সা নিতে আসেনি। তোমার এখানে ওর বড্ড যাতায়াত। খুড়োমশাই, এই আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলছিল, তা ওই ভাদুড়িদের পুকুরে কি সুবিধে টুবিধে হবে? সে যাত্রায় সব দিক সামলাতে সক্ষম হলাম। আবার গ্রামে এলাম মাস 5-6 পরে, আশ্বিন মাসের শেষে। আসার দিন কয়েক পরের কথা। ঘরে বসে আছি, এমন সময় হাজরা ন্যাটার বউ এসে হাজির। তার মুখে শুনলাম বুড়ি খুব অসুস্থ, বিছানা ছেড়ে নাকি উঠতেই পারছে না। প্রবল জ্বরের মধ্যে সর্বক্ষণ সে নাকি আমার নাম করে চলেছে। বউটি আমাকে অনুরোধ করল একবার যেন আমি বুড়ির সাথে দেখা করতে যাই। আসলে মন তখন অন্য চিন্তায় বিব্রত ছিল। এবার কাউন্সিল ইলেকশনে দু বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরুভার নিয়ে এসেছি। কাল থেকেই বেরোতে হবে, মোটর আসবে। কিভাবে কি করা যায় সে কথাই তখন চিন্তা করছিলাম। বুড়ির অসুখ দেখার সময় তখন একেবারেই ছিল না। তাকে বললাম, ও তুমি এখন যাও, আমি আসবক্ষণ। বিকেলের দিকে বেড়াতে যাওয়ার পথে বুড়িকে দেখতে গেলাম। খুব উঁচু দাওয়া, সেকালের প্রণালীতে তৈরি 5 চালা ঘর। বুড়ির স্বামীর আমলে এই ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল তাই প্রশস্ত 5 চালা ঘরখানা দেখলেই বোঝা যায়। কিন্তু ঘরটার সংস্কার হয়নি অনেকদিন। খড় উড়ে পড়ছে চালা থেকে, দড়ি বাখারি ঝুলছে, মাটির দাওয়ায় নানা স্থান ভেঙে পড়েছে, বাঁশের খুঁটিগুলো নড়বড় করছে। বুড়ি একটা ছেঁড়া মাদুরের ওপর শুয়ে আছে, মাথায় তেলচিটে মলিন বালিশ। আমায় দেখে বুড়ির সে কি আনন্দ! ও মা, কে এসে দেখো বলেই ধর্মর করে বিছানা থেকে উঠে বসবার চেষ্টা করলো। আমি বললাম, আরে উঠো না, উঠো না। ও কি? ও সব ছাড়ো দিকিনি। ভালো আছো গোপাল? এই পোড়ার মুখী, বসতে দে গোপালকে। আরে এই হতচ্ছাড়ি, ওখানে কেন দিচ্ছিস রে? ওই খেজুরের চাটাইখানা পেতে দে। আমার দিকে ছলো ছলো চোখে বৃদ্ধা তাকিয়ে বলে উঠল, তোমার জন্যে খেজুরের চাটাইখানা কদিন হলো বুনে রাখলাম, পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুমি একদিনও এলে না, অসুখ হয়েছে তাও দেখতে আসনি। তুমি একটু চুপ করে শুয়ে থাকো তো, ব্যস্ত হয়েও না। ইতিমধ্যে আমি এসেছি দেখে পাড়ার অনেক লোক এসে জড়ো হলো। গোপাল, আমি মরলে আমার কাফনের কাপড় তুমি কিনে দেবে বাবা। কাফন কি জিনিস আমি জানতাম না। পাশের লোকটি বুঝিয়ে দিলেন যে মৃত মানুষকে মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। সেই নতুন কাপড়কেই কাফন বলে। আমাকে পেয়ে বুড়ি বড় খুশি হয়েছে, কত কি বলতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, তা তোমার ঘরের এরকম অবস্থা, তুমি তো একটা কুঁড়ে ঘর করে থাকতে পারো নাকি? কি পরিবারের নোক আমি তুমি জানো? আজ না হয় কপাল পুড়েছে, তা বলে কুঁড়ে ঘরে থাকতে পারি? ঠিকই তো, আমি অত ভেবে বলিনি গো। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে
কিছু টাকা দিয়ে এলাম পথ্য আর ফল কেনার জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে বলেও মনে হয় না। দিন কয়েক পরের কথা, আমার চিন্তাকে বুড়ো আঙুল দেখিয়ে বুড়ি কিন্তু দিব্যি সেরে উঠল। মাঝে মাঝেই আমার কাছে এসে বসে, আপন মনে কত কি বলে, তারপর চলে যায়। বছর 2 কাটল। এই 2 বছরের মধ্যে যখনই গ্রামে গিয়েছি, বুড়ি আমার সাথে দেখা করে যায়। বরাবরের মতোই কিছু না কিছু সে সঙ্গে নিয়ে আসবেই। তবে অসুখ থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল। সে দুর্বলতা কিন্তু ওর আর সারল না। একদিন বলল, গোপাল, তুই বিয়ে করলি না কেন? মেয়ে পাওয়া যায় না তো, তাছাড়া 40 বছর বয়স হতে চলল, কে আর বিয়ে করবে আমাকে? কিচ্ছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। ওই মুকুজ্জেদের বাড়িতে একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে। হয়ে দেখবো না কি ওদের? রক্ষে করো বাবা, আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে আমি তোমায় ডেকে পাঠাবো। এখন যাও, এসো। একদিন মুখুজ্জে বাড়ির নুরু আমাকে ডেকে বলল, জামির করাতের বউ মানে ওই বুড়ি, সে নাকি তাদের বাড়িতে গিয়ে বলেছে তার গোপালের সঙ্গে মুখুজ্জে বাড়ির বড় মেয়ে পুঁটির বিয়ে দিতে। প্রথমে তো তারা ভেবে পায় না এই গোপালটা কে। তারপর যখন জানতে পারে যে আমি বুড়ির গোপাল, তখন সারা বাড়িতে সাড়া পড়ে গেল। আমি অতি কষ্টে নুরুকে বোঝাতে সক্ষম হই যে এসবের বিন্দু বিসর্গও আমি জানি না। সে আমাকে সাবধান করে দেয়, বলে গাঁ ঘরের লোক ভালো নয়, এ নিয়ে অযথা কথা হবে আর পুঁটির বদনাম হবে। পরদিন আমি বুড়িকে খুব বকলাম, কে তোমাকে বলেছে এইসব কাণ্ড করতে? হ্যাঁ, ঘটকালি করতে ডেকেছিল কেউ তোমাকে? গায়ে এই নিয়ে শেষে কত কথা উঠবে তুমি জানো? তুমি আর এখানে এসো না তো, যাও। বকিস নে আমারে গোপাল, তা তুই ওই মেয়েটারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর। পুঁটিরে তোর পছন্দ হয়নি না? আবার এসব কথা? তুমি কি কথা বোঝো না নাকি? আমার আশঙ্কা সত্যি প্রমাণিত হলো। এই ঘটনা নিয়ে গ্রামে এদিক ওদিক কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটা আমি আর ঘরেই থাকি না, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পর একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরে শুনি বুড়ির গলা। গোপাল, কি হয়েছে? আবার এসেছো এখানে? একটা বাতাবি নেবু। দরকার নেই তোমার বাতাবি লেবুর, যাও এখন। আসলে এই রাগ এবং বিরক্তি নিতান্ত অকারণে নয়। মাত্র 4-5 দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে চক্কর্তি খুড়ো আমায় 2 কথা শুনিয়ে দিয়েছেন। এরপর বছরখানেক আমি আর গ্রামে যাইনি, 1.5 বছরও হতে পারে। পুজোর ছুটিতে কাশী গিয়েছিলাম, সেখান থেকে ফিরে কলকাতায় এসে দেখি তখনও দিন 2 হাতে আছে, তাই গ্রামে গেলাম। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। তার মুখে একটা কথা শুনে চমকে উঠলাম, বুড়ি নাকি গতকাল রাতেই মারা গেছে। অন্তিম সময়ে আমার কথা নাকি সে বারবার জিজ্ঞাসা করছিল। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। বারবার মনে হতে লাগলো, শেষবার কি রূঢ় ব্যবহারটাই না করেছিলাম বুড়ির সাথে। সত্যি এখন ভাবলে কষ্ট হচ্ছে। গাঁয়ের লোকে আমাকে নিয়ে অকথা কুকথা বলেছে, কিন্তু তাতে ওই বেচারি বুড়ির কি দোষ ছিল? সে তো সরল মনেই আমার বিয়ের কথা বলেছিল। রাগের মাথায় তখন কত কথাই না শুনিয়েছিলাম। ভাবতেও পারিনি সেটাই ওর সঙ্গে আমার শেষ দেখা ছিল। আমি এসেছি শুনে বুড়ির নাত জামাই দেখা করতে এলো। বাবু এসেছেন, ভালোই হলো। একটু সাহায্য করেন কাফানের কাপড় কিনতে, যা দাম কাপড় চোপড়ের।
মনে পড়ল বুড়ির সেই ইচ্ছের কথা। গোপাল, আমি মরলে আমার কাফনের কাপড় তুমি কিনে দেবে বাবা। ওর স্নেহাতুর আত্মা বহু দূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে তা ঈশ্বরই জানেন। আমার মন ওর ডাক এবার হয়তো আর তাচ্ছিল্য করতে পারেনি। আমি কাপড় কেনার টাকা দিলাম। নাথ জামাই বলে গেল, মাটি দেবার সময় একবার যাবেন বাবু, বেলা 12টার সময়। শরতের কটু গন্ধ ওঠা বনঝোপ আর মাকাললতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, বৃদ্ধ শুকুর মিয়া, নমর, আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো। তামুক খাবা? বুড়ির মাটি দেবার দিন তুমি কোত্থেকে এলে? তুমি তো জানতে নে। তবেই বোঝো, তোমায় যে বড্ড ভালোবাসত গো। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর প্রাণখান ঠান্ডা হলো। একটা গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে রাখা হয়েছে। দুই যুবক কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের ওপর। শুকুর বলল, দাও বাবা ঠাকুর, তুমিও দাও। তুমি দিলে ওই বুড়ির প্রাণখান ঠান্ডা হবে। দাও। আমিও এক কোদাল মাটি দিলাম। অজান্তেই চোখের কোণটা ভিজে উঠল। ভালো থেকো বুড়ি। মনে হলো ও বেঁচে থাকলে এখনই বলে উঠত, গোপাল এইছিস? ও গোপাল, গোপাল, ও গোপাল। এতক্ষণ আপনি শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী আহ্বান, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।